আজকে জেদ্দায় স্বাক্ষরিত হওয়া এই ত্রিপক্ষীয় চুক্তি মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। 2025 সালে সৌদি পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় যে স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট, অনেকে মনে করছেন যে এই চুক্তিটা সেটার সম্প্রসারণ। অনেকে বলছেন এটা হচ্ছে মুসলিম ন্যাটো, অনেকে বলছেন এটা হচ্ছে মিনি মুসলিম ন্যাটো, অনেকে বলছেন এটা হচ্ছে মুসলিম ন্যাটোর প্রথম পদক্ষেপ। কিন্তু এই সব কিছু মারিয়ে যেই প্রভাবগুলো আমরা দেখতে পাই সেটা হচ্ছে সৌদি আরবের অর্থনৈতিক শক্তি এবং কৌশলগত গভীরতা, তুরস্কের উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি এবং ন্যাটোমানের এই প্রতিরক্ষা শিল্পের যে বেজ বা ভিত্তি, পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা এবং যুদ্ধ অভিজ্ঞ সেনাবাহিনী। এই যে সমন্বিত নিরাপত্তা নেটওয়ার্ক তৈরি করতে যাচ্ছে, এখানে কিন্তু গোয়েন্দা সংস্থার গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। বিশ্বের 10টা গোয়েন্দা সংস্থার তালিকায় সর্বশেষ যে তালিকাগুলো, গোয়েন্দা সংস্থার তালিকা তো আসলে প্রাতিষ্ঠানিক কোনো আনুষ্ঠানিক প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে এটা প্রচার করে না, কিন্তু তারপরেও বিভিন্ন বিশ্লেষণে যেটা আসে যে বিশ্বের গুরুত্বপূর্ণ 10টা গোয়েন্দা সংস্থার তালিকার মধ্যে তুরস্কের MIT এবং পাকিস্তানের ISI আছে। সুতরাং এই যে গোয়েন্দা শক্তিটাকেও এখানে ব্যবহার করা হবে বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালী আর লোহিত সাগর বা লাল সাগরের যে উত্তেজনা, এই প্রেক্ষাপটটা এই তিনটা দেশের মধ্যে চুক্তিটাকে আরো ত্বরান্বিত করেছে। গত 1 বছর ধরে এই চুক্তির এগ্রিমেন্ট বা এই চুক্তির যে খসড়াপত্র, এটা নিয়ে 3 দেশের মধ্যে ব্যাপক পরিমাণে আলোচনা এবং বিতর্ক, তর্ক, সমালোচনা, এটার খসড়া নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে এবং 1 থেকে 1.5 বছর আলোচনার পরে তারা আজকে খুব সম্ভবত ফাইনাল চুক্তিটি করবে। এখন এখানে কার কি লাভ হতে পারে এই চুক্তিতে? পাকিস্তানের লাভ কিরকম? যেমন এই চুক্তির শুধুমাত্র এটা সামরিক চুক্তি যে হবে, শুধুমাত্র সামরিক চুক্তি সেরকম না। এই সামরিক চুক্তি যে সমস্ত দেশের সাথে হয় সেই সমস্ত দেশের মধ্যে গোয়েন্দা চুক্তি, নিরাপত্তা চুক্তি, অর্থনৈতিক চুক্তি এবং কূটনৈতিক চুক্তি হয়। বিভিন্ন আন্তর্জাতিক কি বলে প্ল্যাটফর্মে তারা একে অপরকে কূটনৈতিক সাপোর্ট দেয়, একে অপরকে অর্থনৈতিকভাবে সাপোর্ট দেয়, একে অপরকে গোয়েন্দা সাপোর্ট দেয়, একে অপরকে সামরিক সাপোর্ট দেয়। সেই দিক থেকে চিন্তা করলে পাকিস্তানে সৌদি আরবের বিনিয়োগ, সামরিক প্রশিক্ষণ এবং এই সৌদি আরবে পাকিস্তানের সামরিক বাহিনীর মোতায়েন থেকে পাকিস্তান বৈদেশিক মুদ্রা অর্জন করবে। তুরস্ক তার অস্ত্র রপ্তানি বৃদ্ধি করবে। মুসলিম বিশ্বে তার অস্ত্রের প্রতি আগ্রহ আরো বাড়বে এবং সৌদি আরবের সাথে যৌথ উৎপাদন এবং সৌদি আরবে তুরস্কের প্রযুক্তি স্থানান্তরের সুযোগ থাকবে। অলরেডি সৌদি আরবের সাথে তুরস্কের এই নিয়ে প্রায় 3-4টা সামরিক চুক্তি আছেও। যেমন ধরুন তুরস্কের বিভিন্ন ধরনের ড্রোন সৌদি আরবের সাথে যৌথভাবে উৎপাদন, তারপরে হচ্ছে যুদ্ধ জাহাজ সৌদি আরবের সাথে একত্রে উৎপাদন করা, আরো কিছু অস্ত্র তৈরির প্রযুক্তি সৌদি আরবকে হস্তান্তর করা, এরকম কিছু চুক্তি অলরেডি আছে। আর সৌদি আরব কি পাবে? তার নিরাপত্তাকে সে শক্তিশালী করতে পারবে এবং ওই যে বড় বিষয় হচ্ছে আমেরিকার নিরাপত্তা ছাতা যে আস্তে আস্তে খসে যাচ্ছে, সেটা থেকে বেরিয়ে এসে নিজের নিরাপত্তা নিশ্চিত করবে। এটা আসলে হুটহাট করে কোনো সিদ্ধান্ত না, এটা বহুদিন ধরে চলা অনেক পরীক্ষা নিরীক্ষার পরে সামনে আগানো একটা পরিকল্পনা। কিন্তু বিষয়টা হচ্ছে এই পরিকল্পনাকে ত্বরান্বিত করেছে কে? বর্তমান যুদ্ধ এই পরিকল্পনাকে ত্বরান্বিত করেছে এবং বিশ্বের সব দেশই এখন চাইছে কত দ্রুত আমি একটা সামরিক নিরাপত্তা বা সামরিক শক্তিতে রূপান্তরিত হতে পারি। এটা সব দেশ এখন চাইছে। বর্তমান বিশ্ব যেটার মধ্য দিয়ে যাচ্ছে, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এইরকম পরিস্থিতির মধ্য দিয়ে বিশ্ব কখনো যায়নি। এইরকম সামরিক অনিশ্চয়তা এবং সামরিক হুমকির মধ্য দিয়ে বিশ্ব এর আগে কখনো এতটা যায় নাই। সুতরাং সব দেশই চাইছে যে কিভাবে সে তার সামরিক শক্তিকে
দ্রুত উন্নতি করতে পারে। এই ক্ষেত্রে পরীক্ষিত যে সমস্ত উদাহরণ আছে তারা সেইখান থেকে সাপোর্ট নিতে চায়। তার মধ্যে একটা হচ্ছে তুরস্ক, যে 10 বছরে সে সামরিক শক্তিকে এই পর্যায়ে নিয়ে যাচ্ছে। আর বর্তমানে একটা বাস্তবতা হচ্ছে যে আপনি আজ থেকে 30 বছর আগে যদি এটা করতে চাইতেন পারতেন না। কেন? কারণ হচ্ছে সেখানে সামরিক প্রযুক্তিগুলো হস্তান্তর করাও যেমন জটিল, আর ওই হস্তান্তর করে নিয়ে আসা প্রযুক্তি ব্যবহার করে নিজে সামরিক শক্তিতে নিজেকে রূপান্তরিত করতেও ওই প্রযুক্তি ব্যবহার করে শক্তিশালী হতেও সময় লাগে প্রায় 30-40 বছর। কিন্তু বর্তমানে এই কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্সের যুগে সামরিক শক্তি, এবং যেখানে ছোট ছোট পাওয়ার দিয়ে বড় বড় ক্ষতি করা সম্ভব, বা ছোট ছোট অস্ত্র দিয়ে বড় বড় অস্ত্রকে ঠেকানো সম্ভব, সেইখানে দেশগুলো এই ধরনের প্রযুক্তির দিকে আগাচ্ছে। এজন্য এটা তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরবের এই যে ত্রিপক্ষীয় জোট, এবং 3টা দেশের আপনি ভৌগোলিক অবস্থান এবং তাদের আশেপাশের দেশগুলোকে একটু দেখা দরকার। পাকিস্তান এই এশিয়া অঞ্চলের গুরুত্বপূর্ণ লোকেশনে আছে। একদিকে ভারত, অন্যদিকে আছে হচ্ছে উপরের দিকে রাশিয়া, একপাশে চীন, গুরুত্বপূর্ণ লোকেশন। সৌদি আরব মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ লোকেশনে। তুরস্ক ইউরোপের দিকের মুসলিম বিশ্বের সর্বশেষ রাষ্ট্র এবং ইউরোপ, এশিয়ার, আফ্রিকার ভারসাম্য কেন্দ্র। এদিক থেকে 3টা দেশের যদি হচ্ছে সমন্বয় হয় তাহলে এই জোটে হয়তো আরো অনেক দেশ যুক্ত হতে পারে পরবর্তীতে, এটা মনে করা হচ্ছে। এখন এখানে এই জোটটা কি ইরানের বিরুদ্ধে, এই প্রশ্ন অনেকের। বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে যদি মূল্যায়ন করা হয় তাহলে বলা যায় যে হ্যাঁ, এই জোট ইরান এবং হুথিদের বিরুদ্ধে। শুধু ইরান হুথি না, এখানে আপনি হিজবুল্লাহও নিয়ে আসতে পারেন। এই জোট হিজবুল্লাহর বিরুদ্ধে, প্রশ্নটা কেমন না? আমি বিরুদ্ধে না বললেও বলবো না যে এই জোট হিজবুল্লাহর পক্ষে, এটা বলা যাবে না। ইরান এবং হুথির আক্রমণ যত বেশি ত্বরান্বিত হচ্ছে সৌদি আরবকে ঘিরে, সৌদি আরব তত বেশি নিজেকে ইনসিকিউর মনে করছে এবং তার নিরাপত্তাকে শক্তিশালী করার জন্য সে দ্রুত আগাচ্ছে। একটা সময় কিন্তু এটাও হয়েছিল যে সৌদি আরব এবং আমেরিকা একটা পরমাণু চুক্তি করেছিল, বেসরকারিভাবে ব্যবহার করার জন্য পরমাণু স্থাপনা সৌদি আরবে গড়া হবে। আমেরিকা এটাই বলেছিল যে ঠিক আছে, তোমাকে এটা দেয়া হবে, প্রযুক্তি আমি দেব। কিন্তু ওই চুক্তির একদিন পরে ইসরায়েলের চাপে আমেরিকা বলল কি, না 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 না, এটা কিছু হবে না, ইসরায়েলের সাথে সৌদি আরবের হচ্ছে আব্রাহাম চুক্তি করতে হবে। সুতরাং সৌদি আরব ওইখানেও দেখলো যে না, আমেরিকা তার কথায় ঠিক থাকে না।